হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 11ই ফেব্রুয়ারি 2025 এর সেকেন্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেন গুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, কি বলছে দেখো, বলছে দুটি সংখ্যার গুণফল 5184, তাদের গসাগু 24 হলে লসাগু কত? আচ্ছা, আমরা কি জানি, দুটো সংখ্যার যদি লসাগু আর গসাগু বলে দেয় তাহলে লসাগু গুণ গসাগু সমান সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। তাহলে দেখো এখানে আমার কি কি বলে দিয়েছে, দেখো এখানে আমার সংখ্যা দুটোর গুণফল বলে দিয়েছে, গসাগু বলে দিয়েছে, মানে লসাগু বের করতে হবে। তাহলে লসাগু গুণ গসাগু কত 24 বলে দিয়েছিল, সমান সমান সংখ্যা দুটোর গুণফল মানে 5184। তাহলে লসাগু সমান সমান কত হবে? লসাগু সমান সমান হবে 5184 ডিভাইডেড বাই 24। এটা যদি কাটাকুটি করি কত হয়, যদি আমি 3 দিয়ে কাটি তাহলে হবে 8, এখানে হবে 1 7 2 2 4 8। 8 দিয়ে এটাকে কাটাকুটি করলে হয় 8 8 দুগুণে 16, 1 2 মানে 8 কে 8, 4 8 মানে 6, মানে লসাগু কত 216। তাহলে সংখ্যা দুটোর লসাগু কত হবে? 216, অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, 154টি চেয়ার বিক্রি করে রাকেশের 66টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, তাহলে লাভের হার কত শতাংশ? এটা দেখো শর্টকাটে করা যায়, তো আমি একটু বোঝানোর জন্য একটু এক্স ধরে করছি। আমি ধরছি যে কি, একটা চেয়ারের বিক্রয় মূল্য এক্স টাকা, তাহলে কতগুলো চেয়ার বিক্রি করেছে? 154টার। তাহলে একটার বিক্রয় মূল্য যদি এক্স হয় তাহলে 154টি চেয়ারের বিক্রয় মূল্য কত হবে? 154 এক্স হবে। আর তার কি হয়েছে? 66টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান তার লাভ হয়েছে, তাহলে 66টি চেয়ারের বিক্রয় মূল্য কত হবে? এটা হবে 66 এক্স টাকা। তাহলে দেখো সে টোটাল বিক্রি করেছে কতগুলো চেয়ার? 154টা চেয়ার। 154টা চেয়ারের বিক্রয় মূল্য কত? 154 এক্স। আর তার লাভ হয়েছে কত? লাভ হয়েছে 154টা চেয়ারে বিক্রি করে লাভ হয়েছে 66টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান, মানে লাভ হয়েছে কত? 66 এক্স। মানে 154টি চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে 154 এক্স টাকা, আর 154টি চেয়ার বিক্রি করে লাভ হয়েছে 66 এক্স টাকা। তাহলে 154টি চেয়ারের বিক্রয় মূল্য কত? যদি আমি বিক্রয় মূল্য থেকে লাভটা বাদ দিই তবেই আমার ক্রয় মূল্য বেরোয়, মানে 154 এক্স মাইনাস 66 এক্স। এটা করলে কত হয়? 8 6 এর 7 মানে 8 88 এক্স। তাহলে আমাকে কি বের করতে বলেছে? লাভের হার। তাহলে লাভের হার সমান সমান কত? লাভের হার সমান সমান হচ্ছে যত টাকা লাভ হয়েছে তত লাভ হয়েছে কত, এই দেখো 66 এক্স। তাহলে 66 এক্স ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 88 এক্স। তাহলে ডিভাইডেড বাই 88 এক্স ইনটু 100%, পার্সেন্টেজে নিতে হবে। এক্স এক্স কেটে গেল, 22 দিয়ে দেখো 66 আর 88 কে কাটা যায়, তাহলে উপরে হয় 3 নিচে হয় 4, 4 আর 100 কে কাটলে হয় 25, তাহলে 3 25 75%, মানে অপশন এ হবে। তারপরে কি বলছে দেখো, বিজয়ের কাছে 1218 টাকা আছে, সে এই টাকা তার দুই ছেলে অজয় ও প্রকাশের নামে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে এমন ভাবে ব্যাংকে জমা রাখে যে অজয় ও প্রকাশ যথাক্রমে 14 বছর ও 15 বছর পর ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ ফেরত পাবে। তাহলে বিজয় প্রকাশের নামে কত টাকা রেখেছিল? তার দুজনের নামে রেখেছে 1218 টাকা, অজয়ের নামে আর প্রকাশের নামে, তার দুই ছেলে। চক্রবৃদ্ধি সুদের হার বলেছে 10%, আর অজয় ও প্রকাশ যথাক্রমে 14 বছর ও 15 বছর পর ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ ফেরত পাবে, মানে অজয় 14 বছর পর ব্যাংক থেকে যেই টাকাটা পাবে, মানে সুদাসুলটা পাবে, সেইটা প্রকাশ 15 বছর পর ব্যাংক থেকে সেই সুদাসুলটা পাবে। তাহলে দেখো 1218 টাকা অজয় ও প্রকাশের নামে রেখেছে, আমি ধরছি অজয়ের নাম, এটা অন্যরকম করেও করা যায়, আমি একদম বেসিক পদ্ধতি দিয়ে করাচ্ছি। আমি ধরছি বিজয় অজয়ের নামে রেখেছে এক্স টাকা, আর প্রকাশের নামে রেখেছে তাহলে কত? টোটাল 1218 ছিল, তাহলে অজয়ের নামে যদি এক্স রাখে তাহলে প্রকাশের নামে কত রাখবে? 1218 মাইনাস এক্স। তাহলে দেখো, তাহলে অজয়ের টাকাটা 14 বছর খেটেছে, তাহলে 14 বছরের সমূল চক্রবৃদ্ধিটা কত হবে? সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি, মানে 14 বছরের সুদ-আসলটা x ইনটু 1 প্লাস r বাই 100, r এর মান কত? 10, তাহলে 10 বাই 100 হোল টু দি পাওয়ার কত হবে? পাওয়ারে বসবে বছরটা, মানে 14 বছর 14। এই সুদ-আসলটা কার সমান? এই সুদ-আসলটা হচ্ছে প্রকাশের 15 বছরের সুদ-আসলের সমান। তাহলে প্রকাশের আসল কত? 1218 মাইনাস এক্স, তাহলে 1218 মাইনাস এক্স ইনটু 1 প্লাস r বাই 100, r এর মান সেই 10ই, তাহলে 10 বাই 100 হোল টু দি পাওয়ার কত হবে? এখানে সময়টা 15 বছর, মানে হোল টু দি পাওয়ার 15 হবে। আচ্ছা, এখানে দেখো x ইনটু এটা যদি আমি কাটাকুটি করি তাহলে দেখো 11 বাই 10 হোল টু দি পাওয়ার 14 হয়, তাহলে লিখি 11 বাই 10 হোল টু দি পাওয়ার 14 ইকুয়াল টু এখানে যা আছে তাই লিখছি। এটাও দেখো কাটাকুটি করলে হয় 11 বাই 10 হোল টু দি পাওয়ার 15, তাই লিখি 11 বাই 10 হোল টু দি পাওয়ার 15। এবার x গুলোকে বাঁ পাশে আনি, তাহলে কি লিখতে পারি? x বাই 1218 মাইনাস এক্স সমান সমান কত? ডান পাশে থাকছে দেখো 11 বাই 10 হোল টু দি পাওয়ার 15
ডিভাইডেড বাই 11/10 হোল টু দি পাওয়ার 14। দেখো উপরেও 11/10 আছে, নিচেও 11/10 আছে। উপরে 11/10 এর পাওয়ার 15, নিচে 11/10 এর পাওয়ার 14। তাহলে এক্ষেত্রে উপর নিচে থাকলে মানে ভাগ আছে, তাহলে ভাগ থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। মানে কত হবে, x/1218 মাইনাস x যেরকম আছে লিখলাম, ভেঙে ভেঙে করছি বোঝানোর জন্য। তাহলে এটা কত হবে, 11/10 হোল টু দি পাওয়ার, ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়, মানে 15 মাইনাস 14। তাহলে পরের লাইন কি হবে, এখান থেকে আমি লিখছি x/1218 মাইনাস x ইজিক্যাল টু কত হবে, তাহলে 11/10 হোল টু দি পাওয়ার 1 মানে 11/10। এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে কত হয়, 10 আর x গুণ করলে হয় 10x সমান সমান 11 গুণ 1218 মাইনাস 11x। x গুলোকে যদি বাপাশে আনে তাহলে কত হয়, 10x, আর মাইনাস 11x বাপাশে আসলে প্লাস 11x হয়, মানে 10 আর 11 21x সমান সমান হচ্ছে 11 ইন্টু 1218। তাহলে x সমান সমান কত হবে, 11 ইন্টু 1218 ডিভাইডেড বাই 21। আচ্ছা 21 দিয়ে আমি যদি 3 দিয়ে কাটাকুটি করি, 3 7 21, আর 1218 কে 3 দিয়ে কাটলে হয় 4, আর 18 দুটো সংখ্যা বসছে মানে 0 6। 7 দিয়ে 406 কে কাটলে হয় 5 7 35, 5 6 মানে 7 8 56। তাহলে আমার কত বেরোলো x এর মান, 11 গুণ 58। আচ্ছা 11 গুণ 8 করলে হয় 88 আর 8, হাতে থাকে 8, 5 11 55 8 63। তাহলে x এর মান কত বেরোলো, 638 টাকা। আমাকে কি বের করতে বলেছে বিজয়, প্রকাশের নামে কত টাকা রেখেছিল। তা প্রকাশের নামে কত টাকা রেখেছিল, 1218 মাইনাস এক্স। তাহলে কত টাকা রেখেছে প্রকাশের নামে, 1218 মাইনাস 638। তাহলে কত হয়, 0 8 6 এর 7 5, মানে বিজয় প্রকাশের নামে কত টাকা রেখেছিল, 580 টাকা রেখেছিল, অপশন বি। তারপরেরটা কি বলছে দেখো, এটাও খুব ভালো অঙ্ক, ভালো করে বুঝবে, কোনো মুখস্থ করার কিছু নেই, আমি এক্স ধরে করাচ্ছি, একদম ভালো করে বুঝতে পারবে, তাহলে কোনোদিন ভুলবে না। যদি 30টা খেলনার বিক্রয় মূল্য 50টি খেলনার ক্রয় মূল্যের সাথে সমান হয় তাহলে লাভে। দেখো আগের অঙ্কটা আমি করিয়েছিলাম, দুটোই বিক্রয় মূল্য দিয়েছিল, তাই বিক্রয় মূল্যটা ধরেছিলাম। এখানে দেখো একটা বিক্রয় মূল্য দিয়েছে, একটা ক্রয় মূল্য দিয়েছে, তাহলে আমি এখানে ক্রয় মূল্যটা ধরবো। কি ধরেছে, 30টা খেলনার বিক্রয় মূল্য 50টি খেলনার ক্রয় মূল্যের সমান। আমি ধরছি একটা খেলনার ক্রয় মূল্য হচ্ছে x টাকা, তাহলে 30টা খেলনারও আমি ক্রয় মূল্য বের করি, কত হবে 30x টাকা। আর 50টা খেলনারও ক্রয় মূল্য বের করব, কত হবে 50x টাকা। আচ্ছা এইটুকু আশা করি বুঝতে পেরেছো। তারপরে কি বলেছে দেখো, এবার অঙ্কটা পড়ি। বলেছে 30টি খেলনার বিক্রয় মূল্য হচ্ছে 50টি খেলনার ক্রয় মূল্যের সমান। তাহলে 50টা খেলনার ক্রয় মূল্য কত, 30x। তার মানে বলতে চাচ্ছে 30টি খেলনার বিক্রয় মূল্য হচ্ছে 50x। আচ্ছা 30টি খেলনার ক্রয় মূল্য কত, 30টি খেলনার ক্রয় মূল্য যে 30x। তাহলে 30টি খেলনা কিনেছে 30x দিয়ে, 30টি খেলনা বিক্রি করেছে 50x দিয়ে। তাহলে 30টি খেলনা বিক্রি করে লাভ হয়েছে কত, লাভ মানে কি, 30টি খেলনার বিক্রয় মূল্য থেকে 30টি খেলনার ক্রয় মূল্য বাদ দেবো, মানে 50x মাইনাস 30x সমান সমান কত হয়, 20x। তাহলে ক্রয় মূল্য পেলাম 30x, লাভ পেলাম 20x। আমাকে কি বার করতে বলেছে, লাভের হার। তাহলে লাভের হার সমান সমান কত হবে, 30টি খেলনা বিক্রি করলে তাহলে কত হবে, যত টাকা লাভ হচ্ছে মানে 20x ডিভাইডেড বাই ক্রয় মূল্য মানে 30x ইন্টু 100 এত পার্সেন্ট। এইভাবে করতে পারো। দেখো শর্টকাটে এটা একবারে 20/30 এরকম করে করতে পারো, কিন্তু সেটা মুখস্থের মতো হয়ে যায়। তা এভাবে করলে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে। আর এভাবে কোনো সময় ওটা মানে এটা পাল্টে দিলে তখন মুখস্থ করলে আবার উল্টো হয়ে যেতে পারে, তো এইভাবে করতে পারো। তাহলে x x দেখো কাটাকুটি যাবে, 0 0 কেটে দিলাম, তাহলে কত থাকছে, 2 গুণ 100 মানে 200/3। এটা করলে দেখো 66 পূর্ণ 2 এর 3 মানে 66 পয়েন্ট, এই যে 6 7 এই অপশনটা রয়েছে, তাহলে 66.67% মানে অপশন পি হবে। তারপর কি বলছে দেখো, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 387 টাকা হলে মূলধনের পরিমাণ কত টাকা। দেখো এটা একদম সোজা অঙ্ক। আমি ধরছি মূলধনের পরিমাণ x টাকা, তার সরল সুদের ফর্মুলা কি, সরল সুদের ফর্মুলা হচ্ছে PTR/100, যেখানে পিটা হচ্ছে আসল, টিটা হচ্ছে সময়, আর আরটা হচ্ছে সুদের হার। মানে সরল সুদ কত হবে, তাহলে p মানে x ইন্টু t মানে সময় মানে 2 বছর ইন্টু r এর মান 6 ডিভাইডেড বাই 100, সেটা সমান সমানই হচ্ছে 387। তাহলে x সমান সমান কত হবে, সবগুলোকে যদি ডান পাশে পাঠাই তাহলে 387 গুণ 100 ডিভাইডেড বাই 2 গুণ 6। আচ্ছা 3 দিয়ে দেখো যদি কাটাকুটি করি, 3 দুগুণে 6, এখানে হবে তাহলে 1 2 2 7 9, আর কাটাকুটি যাচ্ছে না, 2 দিয়ে 100 কে কাটলে হয় 50, 2 দিয়ে 50 কে কাটলে হয় 25। আচ্ছা 25 কে দিয়ে যদি 129 কে গুণ করি, আমার দেখো এককের ঘরে আমার 5 আসবে, এটুকু শিওর। একটা অপশনে দেখো এককের ঘরে 5 আছে, তার মানে আমার এটাই উত্তর হবে। বাকি তোমরা গুণ করে দেখতে পারো, এটাই হবে। তারপরেরটা কি বলছে দেখো, রূপালীর গণিতে প্রাপ্ত নম্বর বিজ্ঞানের প্রাপ্ত নম্বরের দ্বিগুণ। আচ্ছা তারপরে কি বলছে, সে গণিত বিজ্ঞান ও কম্পিউটার মিলিয়ে মোট 234 নম্বর পেয়েছে।
তারপরে কি বলছে, যদি তার গণিত ও কম্পিউটারে প্রাপ্ত নম্বরের অনুপাত 4:3 হয় তাহলে রূপালী গণিতে কত নম্বর পেয়েছে। আচ্ছা, এটাও খুব ভালো অঙ্ক, দেখি কিভাবে করা যায়। দেখো এখানে যে অনুপাতটা দিয়েছে না, অনুপাতটা হিসেবে আমি ধরি, কি বলছে দেখো, গণিত ও কম্পিউটারে প্রাপ্ত নম্বরের অনুপাত 4:3। তাহলে 4:3 অনুপাত বলেছে, আমি ধরছি গণিতে পেয়েছে হচ্ছে 4x, আর তাহলে কম্পিউটারে পাবে হচ্ছে 3x। আচ্ছা, আগে দেখো উপরে আরেকটা কি বলে দিয়েছিল, গণিতে প্রাপ্ত নম্বরটা বিজ্ঞানের প্রাপ্ত নম্বরের দ্বিগুণ, মানে গণিতে যেটা পেয়েছে 4x টা সেটা বিজ্ঞানের নাম্বারের দ্বিগুণ। তার মানে কি, তার মানে বিজ্ঞানের নাম্বারটা হচ্ছে গণিতের নাম্বারের অর্ধেক। যদি আমি উল্টো করি, কি বলেছে আরেকবার বলি, গণিতের প্রাপ্ত নম্বর 4x টা হচ্ছে অন্য একটা দ্বিগুণ, তা কার দ্বিগুণ করলে 4x হয়, 2x এর দ্বিগুণ করলে। তার মানে বিজ্ঞানের নাম্বারটা কত হবে, গণিতের নাম্বারের অর্ধেক। তাহলে বিজ্ঞানের নাম্বারটা কত হবে, গণিতের নাম্বারের অর্ধেক, মানে 4x/2, মানে কত হচ্ছে 2x। তাহলে গণিতে পেয়েছে 4x, কম্পিউটারে পেয়েছে 3x, আর বিজ্ঞানে পেয়েছে 2x। আর একটা জিনিস কি বলেছে, গণিত বিজ্ঞান ও কম্পিউটার মিলিয়ে মোট 234 পেয়েছে। তাহলে গণিত বিজ্ঞান আর কম্পিউটার মিলিয়ে এখানে কত পেয়েছে, গণিতে পেয়েছে 4x প্লাস বিজ্ঞানে পেয়েছে 2x প্লাস কম্পিউটারে পেয়েছে 3x, এটা সমান সমানই বলছে 234। সবগুলো যোগ করলে কত, 4 আর 2 6 আর 3 9x সমান সমান 234। তাহলে x সমান সমান কত, 234/9, বা এখানেও কাটাকুটি করতে পারো, 9 দিয়ে কাটলে হয় 9 দুগুণে 18, 5 4 মানে 6, মানে x এর মান বের হলো 6। আমাকে কার মান বের করতে বলেছে, রূপালী গণিতে কত নাম্বার পেয়েছে, গণিতে কত পেয়েছে 4x, মানে 4 গুণ x এর মান হচ্ছে 26, 4 গুণ 26 করলে হয় 104। তাহলে গণিতে কত পেয়েছে, 104 নম্বর। তারপরে আচ্ছা, এটা সরল অঙ্ক দিয়েছে, আমরা একটু একটু করে করি। তাহলে 16 গুণ 12, 16 গুণ 12 করলে কত, 160 আর 32 মানে 192, গুণ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ছিল কি, আহা 5/5 গুণ 13 - 11 করলে 2/2, 2/2 দেখো কেটে যায়, মানে একই হয়, তাহলে করার আর দরকার নেই কিছু। তাহলে 192 গুণ 5/5 মানে 1, তাহলে কত হবে, 192 গুণ 1 মানে 192 হবে, অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, একটি ক্লাসের 20 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 40, 25 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 34 ও 15 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 16। তাহলে সকল ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় কত। তাহলে দেখো, সকল ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় মানে সকল ছাত্রদের নাম্বারের সমষ্টি ডিভাইডেড বাই টোটাল যতজন ছাত্র আছে সেইটা। তাহলে 20 জনের নম্বরের গড় বলেছে 40, তাহলে 20 জনের সমষ্টি কত, 20 গুণ 40। আচ্ছা, 25 জন ছাত্রের গড় বলেছে 34, তাহলে 25 জনের সমষ্টি কত, 25 গুণ 34। আর কি 15 জনের গড় নাম্বার বলেছে 26, তাহলে 15 জনের সমষ্টি কত, 15 গুণ 26। তাহলে যে 20 জন, 25 জন আর 15 জন, মানে টোটাল কতজন হলো, 20 আর 25 হচ্ছে 45, 45 আর 15 60। তাহলে 60 জনের যদি গড় বলতে বলে, তাহলে 60 জনের গড় কত হবে, 60 জনের নাম্বারের সমষ্টি, মানে এই তিনটের যোগফল ডিভাইডেড বাই টোটাল 60 জন হচ্ছে মানে 60। তাহলে 60 জনের নাম্বারের গড় মানে 60 জন টোটাল যত পেয়েছে তত, মানে এই তিনটে সমষ্টি ডিভাইডেড বাই 60। আচ্ছা, এগুলোর থেকে যদি আমি একটু কমন নিই, দেখো তাহলে বড় গুণ করতে হবে না, এই 20, 25 আর 15 রয়েছে, এদের সবার থেকে দেখো 5 কমন যায়, তাহলে 5 কমন নিই। আবার এই যে 40, 34 আর 26 সবার থেকে দেখো 2 কমন যায়, মানে উপরের থেকে আমার 5 গুণ 2 আমি কমন নিতে পারি। তাহলে দেখো 20 থেকে 5 কমন নিলে হয় 4 গুণ, আর 40 এর থেকে 2 কমন নিলে হয় 20, যোগ 25 এর থেকে 5 কমন নিয়েছে মানে 5 গুণ, 34 এর থেকে নিলে হয় 17, যোগ 15 থেকে 5 কমন নিয়েছে মানে 3 গুণ, 26 এর থেকে 2 কমন নিলে হয় 13, ডিভাইডেড বাই 60। আচ্ছা, 5 গুণ 2 করলে হয় 10, মানে এর জায়গায় আমি 10 লিখছি একবারে। তাহলে এই 10 এর শূন্য আর এই 6 শূন্য কেটে যায়, তাহলে কত হয়, 4 গুণ 20 মানে 80, যোগ 5 17 85, যোগ 3 13 39, ডিভাইডেড বাই 6। এই তিনটে যোগ করলে কত হয়, 9 আর 5 হয় 14, 4 হাতে 1, 3 আর 1 4, 4 আর 1 12, 12 আর 1 20, ডিভাইডেড বাই 6। 6 দিয়ে কাটাকুটি করলে 3 6 18, 2 4 মানে 4। তাহলে এদের সবার প্রাপ্ত নম্বরের গড় কত হবে, 34 হবে, মানে অপশন ডি হবে। তারপর এইভাবে কমন নিয়ে নিলে একটু হিসাবটা, ক্যালকুলেশনটা কম করতে হয়। তারপরটা কি বলছে দেখো, এ ও বি এর বয়সের অনুপাত 4:9, যদি তাদের বয়সের পার্থক্য 10 বছর হয় তাহলে 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। দেখো, এ ও বি এর বয়সের অনুপাত বলে দিয়েছে 4:9, মানে বর্তমান বয়সের, কিছু বলে দেয়নি, মানে বর্তমান বয়সের। তাহলে আমি ধরছি এর বর্তমান বয়স হচ্ছে 4x, যেহেতু 4:9 বলেছে তাই 4x ধরবো, আর বি এর বর্তমান বয়স ধরবো 9x। তারপরে কি বলে দিয়েছে, তাদের বয়সের পার্থক্য 10 বছর। এখানে দেখো, একজনের বয়স 4x, একজনের বয়স 9x, তাহলে তাদের বয়সের পার্থক্য কত, মানে বেশিটা মাইনাস কমটা, মানে 9x মাইনাস 4x, এটা সমান সমান কত বলে দিয়েছে, 10 বছর বলেছে, মানে এটা সমান সমান 10। তাহলে 9x মাইনাস 4x করলে 5x সমান সমান 10, মানে x এর মান কত হবে, 2 হবে। আচ্ছা, x এর মান 2 বেরোলো, মানে এর বর্তমান বয়স কত, এর বয়স তাহলে হবে 4 গুণ 2 মানে 8, আর বি এর বয়স কত হবে, 9 গুণ 2, x এর মান 2 বেরিয়েছে মানে 18। কি বের করতে বলেছে, তাহলে 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে এর বর্তমান বয়স হচ্ছে 8, তাহলে 4 বছর পরে এর বয়স কত হবে, 8 যোগ 4 মানে
12। আর 4 বছর পর বির বয়স কত হবে? এখন বয়স 18 হলে 18 যোগ 4 মানে কত? 22। তাহলে এ আর বির বয়সের অনুপাত কত হবে 4 বছর পর? 12:22। আচ্ছা, 2 দিয়ে ভাগ যায় মানে 6:11। তার মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, সঞ্জয় ও তনু আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 6 দিনে ও 20 দিনে করতে পারে। যদি তারা পর্যায়ক্রমিক দিনে কাজ করে এবং তনু প্রথম দিন কাজ করে তাহলে সমগ্র কাজটি শেষ করতে তাদের কতদিন সময় লাগে? আচ্ছা দেখো কি বলছে দেখো, সঞ্জয় ও তনু আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 6 দিনে ও 20 দিনে করতে পারে। তাহলে সঞ্জয় কাজটা করে 6 দিনে, তনু কাজটা করে 20 দিনে। আচ্ছা, আমি এইরকম ক্ষেত্রে যখন দিন বলে দেবে আমি টোটাল কাজটা কত ধরে নেবো? এই যে যত দিনে করছে তাদের দিনগুলোর লসাগু, মানে 6 আর 20 লসাগু ধরে নেবো হচ্ছে টোটাল কাজ। 6 আর 20 লসাগু করলে কত হয়? 6 আর 20 লসাগু করলে হয় 60। তার মানে টোটাল কাজ মানে কতগুলো কাজ? 60টা কাজ, এটা আমি ধরে নিচ্ছি। আচ্ছা, এইবার অঙ্ক আসে। এবার আমার কাজ হবে এরা দুজনেই একদিনে কতগুলো করে কাজ করে। দেখো, সঞ্জয় 6 দিনে পুরো কাজটা শেষ করছে মানে 6 দিনে করছে 60টা কাজ। তাহলে সঞ্জয় একদিনে কতগুলো কাজ করে? সঞ্জয় যদি 6 দিনে 60টা কাজ করে, একদিনে করে 60/6 মানে 10টা কাজ। আর তনু 20 দিনে করছে 60টা কাজ, তাহলে তনু একদিনে কতগুলো করবে? 60/20 মানে 3টে কাজ 60/20 করলে, তাহলে তনু একদিনে করবে 3টে কাজ। আচ্ছা, এবার কি বলেছে একটু অঙ্কটা পড়ি। যদি তারা পর্যায়ক্রমিক দিনে কাজ করেছে, পর্যায়ক্রমিক দিন মানে কি? মানে একদিন সঞ্জয় করবে, একদিন তনু করবে, আবার সঞ্জয় করবে, আবার তনু করবে, এইভাবে কাজটা করবে। আচ্ছা, আর কি বলেছে? এবং তনু প্রথম দিন কাজ করবে। আচ্ছা, তার মানে কি? তার মানে প্রথম দিন কাজ করবে তনু, দ্বিতীয় দিন তার পরের দিন মানে দ্বিতীয় দিন কাজ করবে সঞ্জয়, আবার তৃতীয় দিন কাজ করবে তনু, চতুর্থ দিন কাজ করবে সঞ্জয়। মানে বিজোড় সংখ্যক দিনগুলোতে কাজ করবে তনু, আর জোড় সংখ্যক দিনগুলোতে কাজ করবে সঞ্জয়। তাহলে দেখো, তাহলে তনু প্রথম দিনে 3টে কাজ করলো, সঞ্জয় দ্বিতীয় দিনে 10টা কাজ করলো। তাহলে তনু আর সঞ্জয় মিলে 2 দিনে টোটাল কতগুলো কাজ করলো? 3 যোগ 10টা মানে 13টা। তা এইভাবে তারা পরের 2 দিনেও আরো 13টা কাজ করবে, পরের 2 দিনে আরো 13টা কাজ করবে, এইভাবে সাইকেলটা চলতে থাকবে। টোটাল কাজ হচ্ছে 60টা। তাহলে 13টা করে কতবার কাজ করলে তাদের 60টা কাজের কাছে আসে? 60টা কাজ তো মিলবে না, 60টা কাজের কাছে আসে। দেখো, যদি এরকম 4টে সাইকেল হয় মানে 13টা করে যদি 4বার হয় তাহলে কতগুলো কাজ হচ্ছে? 4 × 52টা। মানে 4বার সাইকেল হওয়া মানে কত? 2 দিনে হচ্ছে 13টা। তো 4 বার 13 হওয়া মানে কত দিন হচ্ছে? 2 × 4 দিন মানে 8 দিন। তাহলে 8 দিনে কতগুলো কাজ হচ্ছে? 13 × 4 মানে 52টা কাজ হচ্ছে। তাহলে 8 দিন পর টোটাল কাজ হচ্ছে 52টা। তারপরে নবম দিন মানে বিজোড় সংখ্যক দিনটা কে কাজ করবে? তনু কাজ করবে। তনু দেখো, তাহলে কাজ বাকি থাকছে কটা? কাজ তো টোটাল 60টা। তা 52টা কাজ হয়ে গেলে কাজ বাকি থাকছে আর কটা? 8টা কাজ বাকি থাকছে। তাই এই 8টা কাজের মধ্যে নবম দিন যেটা, সেই দিনটাতে তনু কটা কাজ করবে? 3টে কাজ। তাহলে 9 দিনের পরে 8টা কাজ বাকি ছিল, আরো 3টে কাজ হয়ে গেল। তাহলে 9 দিন পরে আর কতগুলো কাজ বাকি থাকছে? আর 5টা কাজ বাকি থাকছে। তারপরে দশম দিন, দশম দিনে কে কাজ করবে? দশম দিনে সঞ্জয় কাজ করবে। সঞ্জয় দেখো, সঞ্জয় তাহলে কতগুলো কাজ বাকি থাকবে? আর 5টা কাজ বাকি থাকবে, সেটাও দশম দিনে করবে। তো সঞ্জয় 10টা কাজ করে হচ্ছে একদিনে। তাহলে সঞ্জয় 5টা কাজ কত দিনে করবে? আমি বের করি, একটা কাজ করবে তাহলে 1/10 দিনে, 5টা কাজ করবে তাহলে 5/10 মানে 1/2 দিনে। এটা হচ্ছে দশম দিনে। মানে 9 দিন কাজ হয়ে যাবে, তারপরে দশম দিনে আর অর্ধেক দিন কাজ করবে, মানে 9 দিন আর হাফ দিন টোটাল তাদের কাজ করলে তাহলে তাদের কাজটা পুরো শেষ হয়ে যাবে। তাহলে সমগ্র কাজটি কত দিনে শেষ হবে? 9 যোগ হাফ মানে 9.5। 9 যোগ হাফ মানে 9 আর অর্ধেক মানে কি? হাফ মানে হচ্ছে 0.5, তাহলে 9 আর 0.5 মানে 9.5 দিনে সমগ্র কাজটি শেষ হয়ে যাবে। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন সি। তো এগুলো এইভাবে করতে পারো। একবার বুঝে গেলে আর কোনো কঠিন মনে হবে না। প্রথমে একটু কঠিন লাগবে কিন্তু ধরতে পারলে আর কিচ্ছু মনে হবে না। তাহলে আমি একটু বলে দিই, আমার প্রথমে কে একদিনে কে কতটা করে কাজ করে সেটা বের করলাম। তাহলে দুজন মিলে 2 দিনে, মানে এই প্রথম দিন আর এই দ্বিতীয় দিন মিলে 2 দিনে কতগুলো কাজ হচ্ছে? 13টা। তাহলে এইটা এই 13টা করে কাজ কতবার হবে? 60-এর কাছে। 60-এর কাছে দেখো 4 × 52, যদি 5টা সাইকেল ধরি তাহলে 65 হয়ে যাচ্ছে, হবে না। তাহলে 4টে সাইকেল মানে কত? 2 দিন, 2 দিনের 4টে সাইকেল মানে 8 দিন কাজ হলো। 8 দিনে কতগুলো কাজ হচ্ছে? একটা সাইকেলে 13টা, তাহলে 4টে সাইকেলে হবে 52টা কাজ। তাহলে 52টা কাজ হয়ে গেলে কতগুলো কাজ বাকি থাকছে? টোটাল হচ্ছে 60টা কাজ, তার মধ্যে 52টা হলো মানে 8টা বাকি থাকছে। এবার আসলো নবম দিন, নবম দিনে কে কাজ করবে? তনু কাজ করবে। 3টে কাজ করলো 8টার মধ্যে, তাহলে 9 দিন কাজ হয়ে গেল। দশম দিনের জন্য কতগুলো কাজ পড়ে থাকছে? আর 5টা কাজ পড়ে থাকছে। তা সঞ্জয় তো 10টা কাজ করে একদিনে, তাহলে 5টা কাজ করবে কত দিনে? হাফ দিনে। মানে দশম দিনে ওর পুরো কাজ করতে হবে না, ওর অর্ধেক দিন কাজ করলেই হয়ে যাবে। তাহলে টোটাল কাজটা করতে কতদিন টাইম লাগলো? 9 দিন আর অর্ধেক দিন মানে 9.5 দিন। এইভাবে হচ্ছে। তারপর একটা
কি বলছে দেখো, একটি যাত্রাপথে 3/5 দূরত্ব 84 কিমি পার ঘন্টা গতিবেগে এবং বাকি পথ 56 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে সমগ্র সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত কিমি পার ঘন্টা? আচ্ছা, যাত্রাপথে 3/5 দূরত্ব 84 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। আচ্ছা, আমি ধরছি মোট দূরত্ব হচ্ছে x কিমি, তাহলে 3/5 মানে কত কিমি? 3x/5 কিমি। তাহলে 3x/5 কিমি যাচ্ছে কোন গতিবেগে? 84 কিমি পার ঘন্টা গতিবেগে। তাহলে দেখো, আমাকে বলেছে গড় গতিবেগ। গড় গতিবেগ মানে কি? গড় গতিবেগ মানে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে এই 84 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে 3x/5 কিমি যেতে কত সময় লাগে? দেখো, 84 কিমি পার ঘন্টা মানে কি? মানে হচ্ছে 84 কিমি যাই হচ্ছে 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যাবে কত ঘন্টায়? 1/84 ঘন্টায়। আর 3x/5 কিমি যাবে কত ঘন্টায়? 3x/5 ইন্টু 1/84 ঘন্টায়। মানে দেখো, 3 আর 84 কাটলে হয় 28। তাহলে কত ঘন্টায় হচ্ছে? x/5 গুণ 28 করলে হয় 140 ঘন্টায়। তাহলে এই 3/5 দূরত্ব যেতে তার টাইম লাগে হচ্ছে x/140 ঘন্টা। বাকি পথ মানে কি? টোটালটা ছিল x কিমি, তার মধ্যে 3x/5 কিমি গেছে, তাহলে বাকি পথ কত হবে? টোটালটা থেকে মানে x থেকে যদি আমি 3x/5 বাদ দিই তবেই আমার বাকি পথটা হয়, মানে হয় 2x/5। তাহলে এই 2x/5 কিমি পথ যাচ্ছে কি গতিবেগে? 56 কিমি পার ঘন্টা গতিবেগে। তাহলে এটা যাচ্ছে 56 কিমি পার ঘন্টা গতিবেগে। মানে কি? মানে দ্বিতীয় ক্ষেত্রে 56 কিমি যাই 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যাবে 1/56 ঘন্টায়। তাহলে কত কিমি যাচ্ছে? 2x/5 কিমি। তাহলে 2x/5 কিমি যাবে 1/56 ইন্টু 2x/5 ঘন্টায়। আচ্ছা, 2 আর 56 কে কাটলে হয় 28 হয়, তার মানে x/28 গুণ 5 করলে হয় 140। তাহলে দেখো, তাহলে এই প্রথমে 3/5 অংশ যেতে ওর টাইম লাগছিল x/140, পরের 2/5 অংশ যেতে ওর টাইম লাগলো x/140। তাহলে মোট সময় কত? মোট সময় লেগেছে হচ্ছে এই দুটো সময়ের যোগফল সমান সমান তাহলে কি x/140 যোগ x/140 এত ঘন্টা। তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 2x/140 হয়। 2x/140 মানে কি? x/70 এত ঘন্টা। তাহলে দেখো, তাহলে আমাকে বের করতে বলেছে গড় গতিবেগ। গড় গতিবেগ সমান সমান কত? গড় গতিবেগ সমান সমান হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত? মোট দূরত্ব আমি ধরেছিলাম দেখো x কিমি, তাহলে মোট দূরত্ব হবে x ডিভাইডেড বাই মোট সময় মানে x/70। এত এর এককটা কি হবে গড় গতিবেগে? এত কিমি পার ঘন্টা। তাহলে সমান সমান x, এটা ভাগ ছিল মানে উল্টে গেল, গুণ হয়ে যাবে উল্টে দিলে, গুণ 70/x গুণ দিলাম আর ওটাকে উল্টে দিলাম, x x কেটে গেল। তাহলে গড় গতিবেগ কত হবে? 70 কিমি পার ঘন্টা, মানে অপশন সি হবে। তারপর এটা লিখে লিখে করলাম বলে এত বড় হলো, এত বড় কিন্তু হবে না, তোমরা করলে তাড়াতাড়ি করতে পারবে, আমি বোঝালাম তাই বড় হলো। তারপরটা কি বলছে? এটা একদম দেখো সোজা অঙ্ক, এত পারবাই তোমরা। আগে কার কাজ করবে? আগে ভাগের কাজ। আগে কিন্তু গুণের কাজ করে দিও না, আগে সবসময় ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে অন্যদের। তাহলে 32/8 করলে কত? 4 গুণ 5 মাইনাস এখানে গুণের কাজ করে দিই, 2 গুণ 3 করলে 6, তাহলে কত? 4 5 20 মাইনাস 6 করলে 14, মানে অপশন ডি। তারপরটা কি বলছে দেখো, যদি কোনো দোকানদার 5টি জিনিস ক্রয় করলে একটি জিনিস বিনামূল্যে দেয়, মানে দেখো 5টা জিনিস করলে একটা জিনিস বিনামূল্যে, মানে টোটাল কতগুলো জিনিস দিচ্ছে? 6টা জিনিস। তাহলে টোটাল 6টা জিনিসের মধ্যে দেখো একটা জিনিস ফ্রি দিচ্ছে, তাই না? 5টা জিনিসের মধ্যে কিন্তু একটা জিনিস ফ্রি দিচ্ছে না। ও কিনেছে তো টোটাল 6টা জিনিস, তো 6টা জিনিসের মধ্যে তাকে একটা জিনিস ফ্রিতে দিচ্ছে। মানে দোকানদার 6টা জিনিস কিনেছে কিন্তু বিক্রি করার সময় 5টা জিনিসের দাম নিচ্ছে, একটা দাম নিচ্ছে না, মানে 6টার মধ্যে বিনামূল্যে দিচ্ছে একটা। তাহলে ছাড়ের হার কত? ছাড়ের হার হচ্ছে যতটা ফ্রিতে দিচ্ছে, মানে একটা ফ্রিতে দিচ্ছে, ডিভাইডেড বাই কতগুলোর মধ্যে? 6টার মধ্যে, ইন্টু 100। 5টার মধ্যে কিন্তু না, 6টার মধ্যে একটা হবে, ঠিক আছে? যদি বলতো 5টা কিনলে দুটো ফ্রি, তাহলে কতগুলো হতো? 2/7 হতো, মানে দুটো ফ্রি দিচ্ছে কটার মধ্যে? 7টার মধ্যে, 5টার মধ্যে কিন্তু না। 100%। এটা কাটাকুটি করলে কত হয়? এই 2 দিয়ে কাটলে হয় 3/50, তাহলে 50/3 মানে হচ্ছে 16 পূর্ণ 2/3 মানে 16.67%, মানে অপশন এ হবে। তারপর কি বলছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন 168 পাই ঘন সেমি এবং এর উচ্চতা 0.12 মিটার। চোঙটির ব্যাসার্ধ কত সেমি? আচ্ছা, খেয়াল করো, এখানে একটা জিনিস ঘন সেমিতে দিয়েছে, এখানে মিটার দিয়েছে, তা দুটোর ইউনিট আলাদা হলে হবে না। আমাকে আবার এখানে কত সেমি বের করতে বলেছে, তা ঘনটা যে এককে থাকবে আমি সবসময় সেই এককে নিয়ে যাব। তাহলে এই মিটারটাকে আমাকে কি করতে হবে? সেমিতে নিয়ে যেতে হবে। তাহলে উচ্চতা সমান সমান ছিল 0.12 মিটার, এটাকে সেমিতে নিতে গেলে কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 100 দিয়ে গুণ করলে কত হবে? 12 সেমি হয়ে যাবে।
আচ্ছা, চংটির ব্যাসার্ধ কত? আমি ধরছি ব্যাসার্ধ হচ্ছে r সেমি। তাহলে চংটির আয়তন কত? চোঙের আয়তনের ফর্মুলা কি? চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ, যেখানে আরটা হচ্ছে ব্যাসার্ধ, এইচটা হচ্ছে উচ্চতা। তাহলে এটাই বলে দিয়েছে 168 পাই ঘন সেমি। তাহলে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ এর মান বলে দিয়েছে 12, এটা সমান সমানই হচ্ছে 168 পাই। তাহলে দেখো এই পাই পাই কেটে যাবে, তাহলে আর স্কোয়ার সমান সমান কি হবে? 168/12। এটা কাটাকুটি করলে 12 একটি 12, 4 8 মানে 4। তাহলে আর স্কোয়ার এর মান হলো 14। তাহলে আর এর মান বের করতে বলেছে, সেটা হবে কত? √14। তাই এখানে দেখো একটা অপশনে কিন্তু হচ্ছে না, এখানে অপশন গুলো ভুল দিয়েছে, হয়তো এই √41টাই হতে পারে √14, বা যাই হোক এখানে অপশনে কিছু গন্ডগোল দিয়েছে। রাইট অ্যান্সার হবে √14। তাহলে চংটির ব্যাসার্ধ কত? √14 সেমি। তারপরটা কি বলছে দেখো, বার্ষিক 10% সুদের হারে কোনো মূলধনে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 124 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে আমি ধরছি মূলধনের পরিমাণ এক্স, তাহলে এক্স টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করব, আর এক্স টাকা 3 বছরের সরল সুদ বার করব, এদের অন্তরটাই বলেছে 124 টাকা। সুদের হার কত? 10%। তাহলে এক্স টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদটাকে বের করি। সমূল চক্রবৃদ্ধি কত হতো? এক্স ইন্টু 1 প্লাস r/100 মানে 10/100, তার 3 বছরের জন্য মানে কিউব। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসলটা, এর থেকে আসলটা আমাকে বাদ দিতে হতো, তবেই আমি চক্রবৃদ্ধি সুদটা পেতাম। তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান সমান কত? এটা সুদ আসল মাইনাস এক্স করবো। আচ্ছা, 10 আর 100 কাটলে হয় 1 এর 10 মানে এক্স ইন্টু 11/10, এটার লসাগু করলে তার কিউব মাইনাস এক্স সমান সমান। দেখো 11 এর কিউব করলে 1331, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে উপরে কত হবে? 1331 এক্স ডিভাইডেড বাই 10 এর কিউব মানে 1000 মাইনাস এক্স, এটার লসাগু করলে হয় 1000। উপরে কত হবে? 1331 এক্স মাইনাস 1000 এক্স, মানে 1331 থেকে 1000 বাদ দিলে হয় 331 এক্স। এটা একটা একবারে করলাম, তাহলে এটা বেরোলো চক্রবৃদ্ধি সুদ। আর সরল সুদ কত? এক্স টাকার 3 বছরের সরল সুদের ফর্মুলা কি? PTR/100, যেখানে পি এর মান কত? এক্স ইন্টু টি এর মান হচ্ছে 3 বছর ইন্টু আর এর মান হচ্ছে 10% মানে 10 ডিভাইডেড বাই 100। শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে কত হয়? 3x/10। আমাকে কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, অন্তর মানে পার্থক্য 124 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এইটা, সরল সুদ হচ্ছে এইটা। তাহলে এই দুটোর পার্থক্য মানে কত? 331x/1000 মাইনাস 3x/10 ইজিক্যাল টু হচ্ছে 124। এদের লসাগু করি, লসাগু হবে 1000। তাহলে কত হয়? 331x মাইনাস 10 কে কত দিয়ে গুণ করলে 1000 100 দিয়ে, মানে 3x কে 100 দিয়ে গুণ করলে 300x ইজিক্যাল টু হচ্ছে 124। তাহলে 331 থেকে 300 বাদ দিলে কত হয়? 31x সমান সমান 1000 টাকা ডান পাশে পাঠালে 124 গুণ 1000। তাহলে 31 আর 124 কাটবো। আচ্ছা, 31 কে ডান পাশে পাঠাই, তাহলে 31 কে ডান পাশে পাঠালে 124 গুণ 1000 ডিভাইডেড বাই 31। 31 কে দেখো 4 দিয়ে গুণ করলে 124 হয়, মানে এক্স এর মান কত হলো? 4000। তাহলে মূলধনের পরিমাণ কত টাকা? 4000 টাকা, অপশন সি। তারপর এটাও একটা সরল অঙ্ক দিয়েছে। আচ্ছা, আমি আগে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে ফেলি। 65/5 মানে কত? 5 তেরং 65 মানে 13 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটে কি কি ছিল? 16/8 মানে 2। এটা কারোর সাথে এদের সম্পর্ক নেই, তো তা ভাগটা আমি করে ফেলতে পারি। তাহলে হবে 2 যোগ 14/2 মানে 7 ইন্টু 6 - 4 মানে 2। তাহলে কত আসছে? 13 ইন্টু 7 দুগুণে কত? 14। 14 আর 2 যোগ করলে হয় 16 মানে 13 গুণ 16। 13 গুণ 16 করলে কত? 16 গুণ 10 করলে 160 আর 48 মানে 208, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, জাকির শহর এ থেকে শহর বি তে যায়। সে তার স্বাভাবিক গতিবেগের 1/4 গতিবেগে 1/4 গতিবেগে যাত্রা করলে শহর বি তে 45 মিনিট দেরিতে পৌঁছায়। সে স্বাভাবিক গতিতে যাতায়াত করলে শহর এ থেকে শহর বি তে যেতে তার কত মিনিট সময় লাগবে? আচ্ছা, আমি ধরছি স্বাভাবিক গতিবেগটা হচ্ছে এক্স। তাহলে সে যাচ্ছে মানে যাওয়ার গতিবেগ কত? যাওয়ার গতিবেগ হচ্ছে তাহলে 1/4 গতিবেগে মানে x/4। তাহলে স্বাভাবিক গতিবেগ ইস্টু যাওয়ার গতিবেগের অনুপাতটা কত? x ইস্টু x/4, মানে 1:1/4। এরকম থাকলে কোনাকুনি গুণ হয়ে যায়, মানে 4:1। তাহলে দেখো স্বাভাবিক গতিবেগ হচ্ছে 4 আর যাওয়ার গতিবেগ হচ্ছে 1। তাহলে দেখো যদি এই আবার বলেছে 45 মিনিট দেরিতে যায়, তাহলে দেখো যদি আমি সময়ের অনুপাত বার করি, দেখো গতিবেগ আর সময়ের মধ্যে একটা সম্পর্ক আছে। গতিবেগ যত বেশি হবে সময় তত কম লাগবে। তাহলে গতিবেগ আর সময়ের মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে স্বাভাবিক গতিবেগ আর যেই গতিবেগে যাচ্ছে সেই গতিবেগের অনুপাত যদি 4:1 হয়, তাহলে স্বাভাবিক গতিবেগে গেলে সময় আর যেই গতিবেগে যাচ্ছে সেই গতিবেগে গেলে সময়, এই দুটোর অনুপাত কি হয়ে যাবে? ঠিক তার উল্টোটা, মানে তাদের ব্যস্ত সম্পর্কটা। মানে গতিবেগ যদি 4:1 হয়, তাহলে ওই গতিবেগে গেলে সময়ের অনুপাতটা হবে কত?
1:4 হয়ে যাবে, ব্যস্ত সম্পর্ক যেহেতু মানে উল্টে যাবে। তা আমি ধরছি স্বাভাবিক গতিবেগে গেলে সময় লাগে হচ্ছে 1:4 বলেছে মানে x মিনিট ধরছি। তাহলে যেই গতিবেগে যাচ্ছে সেই গতিবেগে গেলে সময় লাগবে তাহলে কত, 4x মিনিট। 1:4 ছিল তাই x আর 4x হবে। এখানে কি বলেছে, 1/4 গতিবেগে যেতে 45 মিনিট দেরিতে লাগে। তাহলে দেখো স্বাভাবিক গতিবেগে গেলে টাইম লাগে x মিনিট, আর যেই গতিবেগে যাচ্ছে 1/4 গতিবেগে সেই গতিবেগে গেলে টাইম লাগে 4x মিনিট। তাহলে কত মিনিট বেশি লাগছে, 4x - x, তার মানে 3x মিনিট বেশি লাগছে। এই 3x মিনিটটাই কার সাথে সমান, 45 এর সাথে সমান। তাহলে 3x = 45, মানে x এর মান কত, 45/3 করলে হয় 15। তাহলে x এর মান পেলাম আমি 15। আমাকে কি বার করতে বলেছে, সে স্বাভাবিক গতিতে যাতায়াত করলে শহরে থেকে বিতে পৌঁছাতে তার কত মিনিট সময় লাগবে। আমি এখানে ধরেছি দেখো, স্বাভাবিক গতিতে গেলে শহরে থেকে বিতে পৌঁছাতে তার টাইম লাগে x মিনিট, মানে x এর মানই তো 15 পেলাম। তাহলে স্বাভাবিক গতিবেগে গেলে কত মিনিট টাইম লাগবে, 15 মিনিট টাইম লাগবে, মানে অপশন এ। তো এইভাবে গতিবেগ থাকে, দেখো গতিবেগের সাথে এর যে সম্পর্ক, গতিবেগ মানে তার সাথে ওটা কি হয়ে যাবে, তার সাথে ওটা হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক গতিবেগ আর সময়ের মধ্যে। তো এইভাবে আমরা করতে পারি। তারপরটা কি বলছে দেখো, জ্বালানির মূল্য পরপর 3 মাসে যথাক্রমে 25%, 10% ও 30% হ্রাস পায়, কিন্তু চতুর্থ মাসে 60% বৃদ্ধি পায়। তাহলে 4 মাস পর জ্বালানির মূল্য পূর্বের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে দেখো পরপর 3 মাসে 25%, আমি ধরলাম সবার ফার্স্টে ছিল, প্রথমে ছিল হচ্ছে 100। তাহলে প্রথম মাসে 25% হ্রাস পেয়েছে, মানে 100 থেকে 25% কমেছে, মানে 25 কমেছে। তাহলে প্রথম মাসের পর কত দাম হয়েছে, মূল্য 100 থেকে 25% কমেছে, মানে 25 কমেছে, মানে 75 হলো। এবার আবার দ্বিতীয় মাসে কত, 10% হ্রাস পেয়েছে। তাহলে দ্বিতীয় মাসের পর কত হয়েছে, 75-এর থেকে 10% কমেছে, মানে হয়েছে কত, 75-এর 90%, মানে 75 × 90/100। এই শূন্য এই শূন্য কাটলাম, তাহলে হবে কত, যদি গুণ করি 5 নং 35-এর 5 হাতে 4, 7 নং 63 আর 4 67/10, মানে 67.5। তাহলে দ্বিতীয় মাসের পর দাম হয়েছে 67.5, তারপরে আবার 30% কমেছে। তাহলে তৃতীয় মাসের পর কত দাম হবে, 67.5 ছিল, তারপরে আবার 30% কমেছে, তাহলে হয়েছে কত, 67.5-এর 70%, মানে 67.5 × 70/100। শূন্য শূন্য কাটলাম, আচ্ছা পয়েন্ট তুলে লাভ নেই, গুণ করে দিই। 5 7 35-এর 5 হাতে 3, 7 7 49 আর 3 52, 2 হাতে 5, 6 7 42-এর 5 47। এটা ছিল, এটা বাই 10 ছিল, মানে হবে হচ্ছে 47.25। তাহলে তৃতীয় মাসের পরে হলো 47.25। আবার কি হয়েছে, চতুর্থ মাসে 60% বৃদ্ধি পেয়েছে। তাহলে চতুর্থ মাসের পর দাম কত হবে, তৃতীয় মাসের পর যেই দামটা ছিল, মানে 47.25-এর থেকে আরো 60% বেড়েছে, তাহলে হয়েছে কত, 47.25-এর 60% বেড়েছে, মানে 160% হয়েছে, মানে ইন্টু 160/100। এরও শূন্য শূন্য কাটলাম। আচ্ছা পয়েন্টটাকে এবার তুলে দিই, তাহলে আমার সুবিধা হবে, বাই 100 হয়। তাহলে দেখো এটাকে দেখো 5 দিয়ে কাটাকুটি করলে এখানে হয় 2, এখানে হবে 5 নং 45, 2 2 4, 2 5 5, 2 আর 16-কে কাটলে হয় 8। আবার যদি 5 দিয়ে কাটি তাহলে হবে 20, এখানে হবে দেখো 5 একে 5, 4 4 5 8 40, 4 5 9। আচ্ছা 20 আর 8-কে যদি 2 দিয়ে কাটি হয় 10, এখানে হবে 4। তাহলে 4 × 189, মানে 4 নং 36-এর 6 হাতে 3, 4 8 32-এর 3, 32-এর 5 হাতে 3, 4 একে 4 আর 3 7/10, মানে হলো কত, 75, 756/10, মানে 75.6। আচ্ছা ছিল কত, 100, লাস্টে হলো কত, 75.6। তাহলে কমলো কত, কমলো হচ্ছে 100 থেকে 75 মাইনাস 75.6 হয়েছে, তাহলে কমেছে কত, 100 - 75.6। এত হ্রাস পেয়েছে, কিন্তু এটা হচ্ছে হ্রাস, দেখো অপশনে হ্রাস বৃদ্ধি দুটোই আছে। তাহলে কত, এটা বিয়োগ করলে হয় দেখো 24.4% হ্রাস পেয়েছে। তাহলে পূর্বের তুলনায় কত শতাংশ হ্রাস পেয়েছে, 24.4% হ্রাস পেয়েছে। তারপরটা কি বলছে দেখো, একটি বাস শহর পি থেকে শহর কিউতে 60 কিমি দূরত্ব 45 মিনিটে যায় এবং 40 কিমি/ঘন্টা গতিবেগে শহর পিতে ফিরে আসে, মানে যাওয়ার সময় মানে মানে এখানে বলতে চাচ্ছে দেখো, পি থেকে কিউ শহরের দূরত্বটা হচ্ছে 60 কিমি, তা যাওয়ার সময় তার টাইম লাগছে 45 মিনিট, কিন্তু আসার সময় সে ফিরে আসছে 40 কিমি/ঘন্টা গতিবেগে। তাহলে সমগ্র যাত্রাপথে বাসটির গড় গতিবেগ কত কিমি/ঘন্টা। আচ্ছা তাহলে দেখো যাওয়ার সময় তার গতিবেগ কত ছিল, যাওয়ার সময় তার গতিবেগ ছিল কত, দেখো 45 মিনিটে গেছে 60 কিমি, তাহলে 45 মিনিটে যাই 60 কিমি। তাহলে গতিবেগ মানে কি, 1 ঘন্টায় কতটা যায়, 1 ঘন্টা মানে কত, 60 মিনিট, মানে 1 মিনিটে কতটা যাবে, তাহলে 60/45 কিমি। তাহলে 60 মিনিটে কতটা যাবে, 60/45 × 60, এত কিমি।
আচ্ছা কাটাকুটি করি, 15 দিয়ে কাটলে হয় 3 15 45, 4 15 60 আর 3 গুণ 20, তাহলে 20 গুণ 4 করলে 80 কিমি। তার মানে যাওয়ার সময় তার গতিবেগ ছিল হচ্ছে 1 ঘন্টায় 60 মিনিট 80 কিমি, মানে কি 1 ঘন্টায় 80 কিমি গেছে, তাহলে যাওয়ার সময় গতিবেগ ছিল হচ্ছে 80 কিমি পার ঘন্টা। আর আসার সময় গতিবেগ কত? আসার সময় গতিবেগ হচ্ছে 40 কিমি পার ঘন্টা। তাহলে তার সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত? একটু আগে করিয়েছি। তাহলে দুটো গতিবেগ যখন দিয়ে দেবে, যাওয়ার গতিবেগ আর আসার গতিবেগ, সেক্ষেত্রে গড় গতিবেগ হবে, একটা ফর্মুলা আছে সেই ফর্মুলায় ফেলে দিই, 2 ইন্টু যাওয়ার গতিবেগ মানে 80 ইন্টু আসার গতিবেগ মানে 40 ডিভাইডেড বাই ওই গতিবেগ দুটোর যোগফল মানে 80 যোগ 40, এত কিমি পার ঘন্টা। এটাকে যদি আমি ভাঙি, 2 গুণ 80 গুণ 40, নিচেরটা যোগ করলে কত? 80 আর 40 যোগ করলে 120, 40 দিয়ে কাটলে হয় 3 120 তে। আচ্ছা তাহলে উপরে হচ্ছে 160 বাই 3, এটাকে ভাঙলে দেখো হবে 53.33 হবে, মানে অপশন এ হবে। তাহলে বাসটির গড় গতিবেগ হবে 53.33 কিমি পার ঘন্টা। তারপরটা কি বলছে দেখো, যদি x এর 2% ইজ ইকুয়াল টু এত হয়, তাহলে x এর মান কত? তো ভেঙে ভেঙে করে x এর 2% মানে আমি কি লিখবো? x ইনটু 2/100, সেটা সমান সমান 336। তাহলে x সমান সমান কত? 336 ইনটু 100 ডিভাইডেড বাই 2, এটা কাটলে কত? 1 1 3 6 1 6 8, মানে 16800, মানে অপশন বি হবে। তো আজকে ক্লাসে এই 20টা অঙ্কই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, এই চ্যানেলে নতুন হলে, আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।